দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম এবং আপনাদের সঙ্গে পুরো খবর জুড়ে আছি আমি নাজিয়া কণা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠককে ফলপ্রসূ বললেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে, জানান মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের তেজগাঁও কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। বৈঠকে অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী দেশের বিনিয়োগ বান্ধব নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। বৈঠক শেষে সার্জিও গর জানান, ফলপ্রসূ হয়েছে বৈঠক। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. The message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. সার্জিও গর বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি এবং সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. The pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that and taking it to the next level. Thank you, everybody. বৈঠকে রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন WAICO-তে পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চলতি বছর 16 জুলাই সাংহাইয়ে গঠিত এই আন্তঃসরকার সংস্থাটির মূল লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবন ত্বরান্বিত করা এবং বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমানো। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর নিরাপদ এবং জনকল্যাণমুখী ব্যবহার নিশ্চিতে বিশ্বব্যাপী উন্মুক্ত এবং বৈষম্যহীন পরিবেশ তৈরি করতে চায় এই সংস্থা। AI সংক্রান্ত বৈশ্বিক নীতিমালায় নিজেদের যুক্ত রাখতেই পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ এতে অংশ নিচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ প্রতিষ্ঠানের 45 জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসছেন। তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। এ সময় বিনিয়োগ, বাণিজ্য এবং শিল্প খাতের নানা বিষয়ে আলোচনা হয়। মাহদি আমিন জানান যে দীর্ঘ সময়ের অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের বন্দরগুলোতে শিগগিরই সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে এসে ভারতের হাই কমিশনারের সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক অপ্রত্যাশিত। সিলেটে এক অনুষ্ঠানে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় ইস্যুগুলোতে আলোচনা সরকার এবং বিরোধী দলের সাথে হওয়া উচিত, অন্য কোনো দেশের সঙ্গে নয়। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। রাজধানীর উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা TFI সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। ছোট বড় মিলে 22টি কক্ষ ঘুরে দেখেন তারা। আয়নাঘর হিসেবে পরিচিত এসব কক্ষে বন্দীদের রাখা হতো বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, গুমে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
রাজধানীর উত্তরায় র্যাব 1-এর টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেটি আয়নাঘর নামে বেশি পরিচিত। এ গোপন বন্দিশালার খুপড়ি ঘরে রেখে আওয়ামী লীগ আমলে নির্যাতন চলত বিরুদ্ধ মত পথের ব্যক্তিদের উপর। এই ছোট ঘরটিতে এখানে সর্বোচ্চ দাঁড়ানো যাচ্ছে, কিন্তু বসলে একজন বসতে পারবে আর দাঁড়াতে পারবে, কিন্তু শুয়ে থাকারও কোনো ব্যবস্থা কিন্তু এই ঘরটিতে নেই। শনিবার বহুল আলোচিত ও নিন্দিত এই বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। তাদের সাথে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। তাদেরকে এখানে রেখে দেওয়াটাই ছিল তাদের জন্য শাস্তি, এবং যারা এখানে পরিদর্শনে এসেছেন তাদের সাথে গুম হওয়া পরিবারের যে সমস্ত সদস্যরা এখানে এসেছেন তারা এগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, তারা বিচারের দাবি করেছেন। এটা 53 ইঞ্চি এবং উচ্চতাটা আমি মাঝখান দিয়ে নিয়েছি, কিন্তু এই জায়গার উচ্চতা কিন্তু অনেক কম। এটি একটা মুরগির খাঁচার মতোই, এর বেশি কিছু বলার সুযোগ নাই। এবং এইখানে যাদেরকে রাখা হতো তাদেরকে এমন একটা শাস্তির মধ্যে নেওয়া হতো যে এইখানে থাকাটাই হচ্ছে বড় ধরনের নির্যাতন। এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে, এবং ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান ছোট বড় 29টি কক্ষ ঘুরে দেখেছেন তারা, যেগুলোতে মানবেতর অবস্থায় রাখা হতো বন্দীদের। এখানে ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেকে। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো, এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো, এবং অনেকেই মেরে ফেলা হতো। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। গুমের ঘটনায় দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। তবে আসামি পক্ষের আইনজীবীরা আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। আয়নাঘর এটা বলা হয় নাই, এটা ইভেন চার্জশিটও ফরমাল চার্জও বলা হয়েছে টিএফআই সেল, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না আনটিল। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীতে ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরের জেআইসি সেলও পরিদর্শনের কথা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর মিরপুর এবং ফার্মগেটে বোমা সদৃশ বস্তুটি বোমা নয়, এই তথ্য জানিয়েছে পুলিশ। দুপুরে মিরপুরে পড়ে থাকা একটি ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বোম ডিসপোজাল ইউনিট। ব্যাগটি পরীক্ষা নিরীক্ষা করে এর ভেতরে জর্দার একটি কৌটা এবং পান পাওয়া যায়। জনসাধারণের নিরাপত্তায় কিছু সময় বন্ধ রাখা হয় মেট্রো স্টেশনের প্রবেশ গেটগুলো, তবে স্বাভাবিক ছিল মেট্রো চলাচল। প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তুর কথা চাউর হয়, তবে তা বোমা নয় জানিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায় ডিএমপি। জানাবো খেলার খবর। ডারউইনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ, বাকিরা যাবে 2 আগস্ট। রাত 12:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। 23 বছরের মধ্যে এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। ইনজুরির কারণে সিরিজ মিস করেছেন পেসার নাহিদ রানা এবং লিটন দাস, আর পেসার শরীফুল ইসলামও প্রথম টেস্টে থাকছেন না, সেটা নিশ্চিত। 13 আগস্ট থেকে ডারউইনে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয়টি ম্যাকাওয়ে 22 আগস্ট থেকে। শেষ করছি বিকেল 4টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে আপনারা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।